পারস্য উপসাগরের বুকে আধুনিক নৌযুদ্ধ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে আজকে আমরা এমন একটা রোমাঞ্চকর আর ভীষণ জটিল সামরিক কৌশল নিয়ে কথা বলবো যা শুনলে চমকে যেতে হয়। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত ফোকাস করব ইরানের স্পিডবোট, ড্রোন আর মিসাইলের সমন্বিত সোয়াম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসা হামলার বিপরীতে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী আর্লি বার্ক ক্লাস ডেস্ট্রয়ারগুলো কিভাবে নিজেদের ডিফেন্স তৈরি করে আর এই অসম যুদ্ধের কৌশলগুলো আসলে কতটা মারাত্মক চলুন সেটাই আজ গভীরে গিয়ে বিশ্লেষণ করে দেখি। কোনো ভনিতা না করে চলুন একদম সরাসরি হরমুজ প্রণালীর সেই প্রজেক্ট ফ্রিডম অপারেশনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে চলে যায়। ইউএসএস স্ট্রকস্টন আর ইউএসএস মেইসন এই দুটো ডেস্ট্রয়ার যখন কমার্শিয়াল জাহাজগুলোকে এসকর্ট দিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই চারপাশটা আক্ষরিক অর্থে নরকে পরিণত হয়। দিগন্ত জুড়ে হঠাৎ আলোর ঝলকানি আর চারদিক থেকে ধেয়ে আসা আক্রমণ, মুহূর্তের মধ্যে মার্কিন ক্রুরা একটা চরম পরীক্ষার মুখে পড়ে যায়। এটা কোনো সাধারণ হামলা ছিল না, ছিল নিখুঁত ছকে বাঁধা এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। তো প্রশ্ন হল, এই মরণ ফাঁদটা আসলে কিভাবে কাজ করে? এর পেছনের মূল কনসেপ্টটা হচ্ছে ওভার স্যাচুরেশন বা অতি সম্পৃক্ততা। বিষয়টা একটু সহজ করে বলি। ধরুন বিলিয়ন ডলারের একটা অত্যাধুনিক যুদ্ধজাহাজ, এর দিকে যদি একই সাথে সব দিক থেকে এত বেশি মিসাইল, ড্রোন আর স্পিডবোট ছুড়ে মারা হয়, তখন কি হবে? জাহাজের রাডার আর ডিফেন্স সিস্টেম এই হাজারটা হুমকিকে আলাদা করে ট্র্যাক করতে গিয়ে পুরোপুরি কনফিউজড হয়ে পড়বে। স্রেফ সংখ্যার জোরে, যাকে বলে ব্রুট ফোর্স, চারদিক থেকে একযোগে হামলা করে টার্গেট ধ্বংস করাই হলো এর আসল উদ্দেশ্য। আর হ্যাঁ, এই হামলা কিন্তু এলোমেলোভাবে হয় না, এর খুব সুন্দর একটা সুনির্দিষ্ট প্যাটার্ন আছে। একদম প্রথমেই আসে সারফেস সোয়ার্ম, মানে ঝাঁকে ঝাঁকে দ্রুতগামী স্পিডবোট। এদের কাজই হলো ডেস্ট্রয়ারের ক্রুদের মনোযোগ নষ্ট করা আর তক্তবিরক্ত করা। এরপরই আকাশ থেকে উড়ে আসে ড্রোনের ঝাঁক বা ইউএভি ভ্যানগার্ড, আর সবশেষে উপকূল থেকে ছুটে আসে ভারী অ্যান্টিশিপ মিসাইল। জল, আকাশ আর স্থল, এই তিন দিক থেকে এমন পারফেক্ট টাইমিংয়ে হামলা চালানোর একটাই লক্ষ্য, আর তা হলো পুরো ডিফেন্স সিস্টেমকে মুহূর্তের মধ্যে কোলাপস করে দেওয়া। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে, মার্কিন নৌবাহিনী কি এত সহজে হার মানবে? একদমই না। তাদের প্রতিরোধ ব্যবস্থাও দেখার মতো। একদিকে জাহাজের গভীরে থাকা হাইটেক এজিস কমব্যাট সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। এরা ভার্টিক্যাল লঞ্চার থেকে SM-2 মিসাইল ফায়ার করে। এই মিসাইলগুলো কোনো বিস্ফোরক দিয়ে নয়, বরং সরাসরি গায়ে ধাক্কা দিয়ে বা কাইনেটিক শক্তিতে শত্রুকে মাঝ আকাশেই ধ্বংস করে। অন্যদিকে একদম কাছে চলে আসা শত্রুদের সামলাতে আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে অ্যাপাচি আর সিহেক হেলিকপ্টার। আধুনিক ইনফ্রারেড সেন্সর ব্যবহার করে হেলফায়ার মিসাইল আর ৩০ মিলিমিটারের চেনগান দিয়ে সেই মশার ঝাঁকের মতো আসা স্পিডবোটগুলোকে তারা আক্ষরিক অর্থে গুড়িয়ে দেয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা একদম যুদ্ধক্ষেত্রের উত্তপ্ত পরিস্থিতি দেখলাম। এবার একটু পেছনে ফিরে পুরো স্ট্র্যাটেজিক পিকচারটা দেখা যাক। আমাদের আজকের এই পুরো বিশ্লেষণটাকে আমরা মূলত ৪টা ভাগে ভাগ করেছি। ১. অসম যুদ্ধের প্লেবুক। ২. সাবমেরিন এবং মিসাইল। ৩. অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করা। এবং ৪. লাইফলাইনে আঘাত। চলুন একে একে দেখা যাক। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, অসম যুদ্ধের প্লেবুক বা সরাসরি লড়াই এড়িয়ে যাওয়ার কৌশল। এখানে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার আছে। একটু খেয়াল করলেই দেখবেন, শক্তিশালী প্রতিপক্ষর সাথে টেক্কা দেওয়ার জন্য ইরান এখানে খুব দামি বা বিশাল কোনো অস্ত্র ব্যবহার করছে না, বরং তুলনামূলক সস্তা আর ছোট ছোট অস্ত্র দিয়ে এক ভয়ঙ্কর ডিফেন্স নেটওয়ার্ক তৈরি করেছে। এই যে ৬টা কৌশলগত স্তম্ভ, যেমন ফাস্টওয়ার্ম, মাইন স্থাপন, উপকূলীয় মিসাইল, ছোট সাবমেরিন, সুইসাইড ড্রোন আর লজিস্টিক ঘাঁটিতে হামলা, এগুলো আলাদাভাবে দেখলে হয়তো খুব একটা ভয়ঙ্কর মনে হবে না, কিন্তু যখন এগুলোকে একটা চেইনের মতো একসাথে জুড়ে দেওয়া হয়, তখন বিশ্বের সবচেয়ে আধুনিক নৌবাহিনীর জন্য সেটা একটা বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এর সবচেয়ে চোখ কপালে তোলার মতো উদাহরণটা কি জানেন? ছদ্মবেশী জাহাজ। দূর থেকে দেখলে মনে হবে একটা সাধারণ সিভিলিয়ান কার্গো জাহাজ, খুব শান্তিতে নিজের মতো সাগরে ভেসে যাচ্ছে। কিন্তু জাস্ট একটা বোতাম চাপার সাথে সাথেই জাহাজের কন্টেনারের দরজাগুলো ধড়াম করে খুলে যায়, আর ভেতর থেকে বেরিয়ে আসে সারি সারি অ্যান্টিশিপ মিসাইল, ড্রোনের ঝাঁক আর স্পিডবোট। ট্রোজান হর্সের মতো এই ছদ্মবেশী জাহাজগুলো যে কোনো সময় একদম নাকের ডগা থেকে অতর্কিত হামলা চালাতে পারে, যা আগে থেকে টের পাওয়া আসলেই প্রায় অসম্ভব।
এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পয়েন্টে, সাবমারিন এবং মিসাইল হার্ডওয়্যারের একটা ডিপ ডাইভ। এই অসম যুদ্ধকৌশলটাকে ঠিক কতটা ভয়ঙ্কর করে তোলা হয়েছে সেটা বুঝতে হলে আমাদের এই হার্ডওয়্যারগুলোর দিকে তাকাতে হবে। ফাতে ১১০ বা কিয়াম 1-এর মতো ব্যালিস্টিক মিসাইলগুলো তো আছেই, যেগুলো বহু দূর থেকে নিখুঁতভাবে হিট করতে পারে। কিন্তু আসল আতঙ্কটা লুকিয়ে আছে জলের নিচে। কাদির ক্লাস সাবমারিন। পারস্য উপসাগরের জল বেশ অগভীর, যেখানে বিশাল নিউক্লিয়ার সাবমারিনগুলোর নড়াচড়া করাটা বেশ ঝামেলার। কিন্তু এই ছোট আকারের ডিজেল ইলেকট্রিক সাবমারিনগুলো, এরা একদম নিঃশব্দে সমুদ্রের তলদেশে ঘাপটি মেরে বসে থাকে। আর যখনই কোনো বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার এদের রেঞ্জের ভেতর আসে, এরা ভারী টর্পিডো ছুঁড়ে সারপ্রাইজ অ্যাটাক করে বসে। আর যেহেতু এরা খুব সাইলেন্ট, তাই সোনার দিয়েও এদের ট্র্যাক করা ভীষণ মুশকিল। আচ্ছা, ৩.৫ সংখ্যাটা শুনে কি খুব সাধারণ মনে হচ্ছে? মোটেও না। এটা হচ্ছে ম্যাক্স স্পিড, মানে শব্দের চেয়েও ৩.৫ গুণ বেশি গতি। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের আমলের পুরনো সোভিয়েট অ্যাসেটো মিসাইলগুলোকে একটু মডিফাই করে অ্যান্টিশিপ মিসাইলে কনভার্ট করা হয়েছে। ভাবা যায়, মাত্র ৪৫ কিলোমিটার দূর থেকে যখন এই মিসাইলগুলো ফায়ার করা হয়, তখন সেগুলো এত অবিশ্বাস্য স্পিডে ধেয়ে আসে যে ডিফেন্স সিস্টেম রিয়্যাক্ট করার সময়টুকুও পায় না। এটা শুধু জাহাজের ফিজিক্যাল ক্ষতি করে না, বরং ক্রুদের ওপর এমন এক প্রচণ্ড মানসিক চাপ বা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। এবার চলুন আমাদের তৃতীয় পয়েন্টে যাই, অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করা, মাইন এবং গ্লোবাল ট্রেডের সম্পর্ক। দেখুন, এই যুদ্ধের ইম্প্যাক্টটা কিন্তু শুধু সাগরের বুকেই আটকে থাকে না। এর আসল টার্গেটটা আরও অনেক বড়, আর সেটা হলো অর্থনীতি। হরমোজ প্রণালীর নাম তো আমরা সবাই শুনেছি, তাই না? বিশ্বের অন্যতম প্রধান একটা অয়েল চোক পয়েন্ট। এই প্রণালীর আশেপাশে খুব চালাকির সাথে স্মার্ট নো মাইন বসিয়ে রাখা হয়। এগুলো সাধারণ মাইন নয়, এরা পানির নিচে কান পেতে থাকে আর শত্রুর জাহাজের প্রোপেলারের নির্দিষ্ট শব্দ বা অ্যাকোস্টিক সিগনেচার পেলেই ব্লাস্ট করে। জাস্ট একবার ভাবুন, কোনো কারণে যদি এই প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে শুধু যে মিলিটারিরাই আটকা পড়বে তা নয়, বরং সারা বিশ্বে তেলের দাম চোখের পলকে রকেটের মতো আকাশ ছুঁয়ে ফেলবে। আর এভাবেই আমরা চলে এলাম আমাদের আলোচনার একদম শেষ অংশে। ৪ নম্বর পয়েন্ট, লাইফলাইনে আঘাত বা আঞ্চলিক ঘাঁটিতে হামলা। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনী যে এত দাপটের সাথে ঘুরে বেড়ায়, তার পেছনের শক্তিটা কি? শক্তিটা হলো তাদের লজিস্টিক্যাল হাবগুলো। কাতারের আল উদেইদ, বাহরাইনের এনএসএ আর কুয়েতের ঘাঁটিগুলোতে হাজার হাজার মার্কিন সেনা সবসময় রেডি থাকে। এই বেসগুলো থেকেই কিন্তু মূলত বিমানের কাভার আর নেভেল সাপোর্ট দেওয়া হয়। আর ঠিক এই কারণেই এই ঘাঁটিগুলো ব্যালিস্টিক মিসাইলের প্রাইম টার্গেট। সিম্পল লজিক, যুদ্ধজাহাজগুলোতে যদি জ্বালানি বা গোলাগুলি রিলোড করার কোনো জায়গাই না থাকে, তাহলে মাঝ দরিয়ায় তারা টিকবে কিভাবে? পুরো লাইফলাইনটায় তখন কাটা পড়বে। আর এই ঘাঁটিগুলোর ওপর হামলার ফিজিক্সটা কিন্তু আক্ষরিক অর্থেই গায়ে কাটা দেওয়ার মতো। মিসাইলগুলোতে যদি প্রক্সিমিটি ফিউজ ব্যবহার করা হয়, তাহলে সেগুলো মাটিতে আছড়ে পড়ার আগেই মাঝ আকাশে বিস্ফোরিত হয়, যাকে বলে এয়ারবার্স্ট। এর ফলে কি হয়? ১০০ থেকে ৩০০ পিএসআই পর্যন্ত বিশাল একটা শকওয়েভ বা ওভার প্রেশার তৈরি হয়। এই প্রবল ধাক্কায় নিমেষেই রাডার, ফুয়েল ট্যাঙ্ক আর কমান্ড পোস্টগুলো একেবারে কাগজের মতো উড়ে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। মানে শুধু ইটপাথর ভাঙাই উদ্দেশ্য নয়, আসল টার্গেট হল নৌবাহিনীর রসদ আর কমান্ড চেইনকে পুরোপুরি প্যারালাইজ করে দেওয়া। পুরো ব্যাপারটা অ্যানালাইজ করার পর একটা খুব গুরুতর প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে একটা লোকাল লেভেলের সমন্বিত সোয়ার্ম অ্যাটাক, এটা যদি সত্যিই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ বা চোক পয়েন্টগুলোকে পুরোপুরি অচল করে দেয়, তাহলে আমাদের এই গ্লোবাল ইকোনমি কি সেই ধাক্কা সামলাতে পারবে, নাকি তাসের ঘরের মতো ভেঙে পড়বে? একটা আঞ্চলিক সংঘাত কিভাবে পুরো বিশ্বকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিতে পারে, সেটা কিন্তু আমাদের ভবিষ্যৎ পৃথিবী আর বিশ্বব্যবস্থার এই ভঙ্গুর রূপটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না?